আপার প্রাইমারি এবং সিটেট এবং বিভিন্ন টেট সংক্রান্ত পরীক্ষার যে ইংলিশ পোর্শনের পড়াশোনা, সেই পড়াশোনায় আমরা চালিয়ে যাচ্ছি এবং গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং সম্পর্কে, এবং সেখানে আমরা ল্যাঙ্গুয়েজ কী, ল্যাঙ্গুয়েজ লার্নিং কী, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কী, তাদের মধ্যে বেসিক পার্থক্য কী, ল্যাঙ্গুয়েজের কী কী ক্যারেক্টারিস্টিক্স, ল্যাঙ্গুয়েজের বিভিন্ন স্কিল, 4টা স্কিল, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং তার বিভিন্ন সাবস্কিলগুলো সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছিলাম। এবার আমাদের নতুন ধাপে যাওয়ার পালা। এবার আমরা শিখব মেথডস অফ টিচিং ইংলিশ। কি কি মেথডে ক্লাসরুমে ইংরাজি পড়ানো হয়, সেই মেথডগুলো আজকে আলোচনার বিষয়বস্তু। তাহলে আমি শুরু করছি। প্রথম যে মেথডটা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রামার কাম ট্রান্সলেশন মেথড অফ টিচিং ইংলিশ। এটা একটা পুরনো পদ্ধতি এবং আমাদের বাংলা মিডিয়াম স্কুলে জেনারেলি এই পদ্ধতি অবলম্বন করেই গ্রামার শেখানো হয়। সেটা কি, এখানে দেখো বলা হয়েছে, দ্য গ্রামার কাম ট্রান্সলেশন মেথড ইজ এ ট্র্যাডিশনাল ওয়ে অফ টিচিং ইংলিশ ইন হুইচ স্টুডেন্টস লার্ন গ্রামার রুলস ফার্স্ট and then translate sentences between English and their mother tongue. এই মেথডে প্রথমে একজন স্টুডেন্টকে গ্রামারের রুলগুলো বলে দেওয়া হয় এবং তারপরে সেই রুলগুলো অনুযায়ী তাকে ট্রান্সলেশন করানো শেখানো হয়। কিভাবে ট্রান্সলেট করতে হয় সেগুলো রুলের মাধ্যমে শেখানো হয়। ইট ফোকাসেস মেইনলি অন রিডিং অ্যান্ড রাইটিং, নট স্পিকিং। এই মেথডে ফোকাস রাখা হয় রিডিং এবং রাইটিংয়ের উপর, পড়া এবং লেখার উপরে। স্পিকিং এক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ। এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, দেখো, একজন টিচার সিম্পল পাস্ট টেন্স শেখাবেন। এবার প্রথমে তিনি নিয়মটা বলে দিলেন যে কিভাবে সিম্পল পাস্ট টেন্সে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে হয়। প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম বসে, তারপরে প্রয়োজন হলে অবজেক্ট বসে। এবার টিচার এভাবে শেখাবে যে হি ওয়েন্ট টু মার্কেট, সে এরকম একটা সেন্টেন্স দিল, তারপরে সে নিয়ম অনুযায়ী বলে দিল যে সে বাজারে গিয়েছিল। প্রথমে নিয়মটা বলা হলো এবং তারপরে উদাহরণ দেওয়া হলো। তো এবার স্টুডেন্টরা বুঝলো যে হি ওয়েন্ট টু মার্কেটটা কীভাবে তৈরি হয়েছে। এটা যে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করে তারপরে অবজেক্ট ব্যবহার করে তৈরি হয়েছে, এটা প্রথমে নিয়ম বলবে টিচার এবং তারপরে ট্রান্সলেশনের মাধ্যমে সেটা শেখাবে। সে বাজারে গিয়েছিল, এটা কিভাবে ট্রান্সলেট করবে একজন স্টুডেন্ট? প্রথমে সাবজেক্ট লিখবে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম লিখবে, তারপরে অবজেক্ট লিখবে। এবার উল্টোটা দিবে টিচার, আমি খাবার বানিয়েছি, এটা কিভাবে ট্রান্সলেট করতে হবে? প্রথমে টিচার রুল বলেছিল যে প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে আমির জায়গায় আই লেখা হলো, ভার্বের সেকেন্ড ফর্ম লেখা হলো কুকড এবং তারপরে অবজেক্ট লেখা হলো। তাহলে প্রথমে নিয়ম বলে দেবে এবং তারপরে বাংলা ভাষা ব্যবহার করে ট্রান্সলেট করানো শেখানো। এটাই হলো গ্রামার কাম ট্রান্সলেশন মেথড অফ টিচিং ইংলিশ। এবার দ্বিতীয় মেথড, ডাইরেক্ট মেথড অফ টিচিং ইংলিশ। ডাইরেক্ট মেথড অফ টিচিং ইংলিশটা কি? দ্য ডাইরেক্ট মেথড টিচেস ইংলিশ উইদাউট ইউজিং দ্য মাদার টাং। মাতৃভাষা ব্যবহার না করে ইংরাজি শেখানো হলো ডাইরেক্ট মেথড অফ টিচিং ইংলিশ। টিচার্স ইউজ অনলি ইংলিশ ইন দ্যাট ক্লাসরুম। এই ক্লাসরুমে যখন এই মেথড ব্যবহার করা হবে তখন অন্য কোনো ভাষা ব্যবহার করা হবে না, শুধুমাত্র ইংলিশ ছাড়া। স্টুডেন্টস লার্ন থ্রু লিসেনিং, স্পিকিং, অবজেক্টস, অ্যাকশনস অ্যান্ড সিচুয়েশনস, নট ট্রান্সলেশন। এক্ষেত্রে আগের মেথড অনুযায়ী মেথডের মতো করে ট্রান্সলেশন পদ্ধতি ব্যবহার করা হবে না, মানে বাংলা টু ইংলিশ করা হবে না। এক্ষেত্রে স্টুডেন্ট লিসেনিংয়ের মাধ্যমে, স্পিকিংয়ের মাধ্যমে, বিভিন্ন অবজেক্টস দেখার মাধ্যমে, অ্যাকশন দেখার মাধ্যমে সে ডাইরেক্টলি L2 মানে ল্যাঙ্গুয়েজ 2 বা ইংলিশ শিখবে। গ্রামার ইজ টট ইন্ডাকটিভলি থ্রু এক্সাম্পলস, নট রুলস। এক্ষেত্রে গ্রামার ব্যবহার করা হবে কীভাবে? ইন্ডাকটিভলি, মানে প্রথমে এক্সাম্পল দেওয়া হবে এবং তারপরে তার ব্যাখ্যা দেওয়া হবে। ঠিক গ্রামার ট্রান্সলেশনের অপোজিটটা।
এক্ষেত্রে টিচার কি করবে? ডাইরেক্ট মেথড অফ টিচিং ইংলিশে টিচার একটা বই দেখিয়ে বলবে দিস ইজ এ বুক। তারপরে সে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দিস? স্টুডেন্ট অ্যান্সার দিবে দিস ইজ এ বুক। এই যে একটা জিনিস দেখিয়ে ডাইরেক্ট ইংরেজিতে কথোপকথন, এটা হলো ডাইরেক্ট মেথড অফ টিচিং ইংলিশ। এক্ষেত্রে কোনো মাতৃভাষা ব্যবহার করা হলো না। এই মেথডের ফলে কি হবে? নো ট্রান্সলেশন ইজ ইউজড, এক্ষেত্রে কোনো ট্রান্সলেশন ব্যবহার হবে না। দ্য মিনিং ইজ আন্ডারস্টুড থ্রু অবজেক্টস অ্যান্ড অ্যাকশন। বাংলা ভাষা ব্যবহার না করার মাধ্যমে কিন্তু একটা স্টুডেন্ট বুঝতে পারবে টিচার কি বলতে চাইলো। কীভাবে বুঝতে পারবে? অবজেক্ট এবং অ্যাকশন দেখার মাধ্যমে। তাহলে এই পদ্ধতিতে পড়ানো ইংলিশ হলো ডাইরেক্ট মেথড অফ টিচিং ইংলিশ উইদাউট ইউজিং মাদার টাং। ছবি দেখালো, বলল যে এটা একটা বই। তারপরে টিচার আবার জিজ্ঞাসা করলো যে হোয়াট ইজ দিস? তখন স্টুডেন্ট রিপ্লাই দিবে যে দিস ইজ এ বুক। তাহলে স্টুডেন্ট বুঝে গেল যে এটা বই বলছিল। বাংলায় বলতে হলো না এটাকে বই বলা হয়, এটা টিচারকে বাংলায় বলতে হলো না। এরকম আরও একটা পেনের একটা ম্যাঙ্গোর ছবি দেখালো, বললো দিস ইজ এ ম্যাঙ্গো। অ্যান্সার এরপরে টিচার আবার জিজ্ঞাসা করলো যে হোয়াট ইজ দিস? স্টুডেন্ট উত্তর দিল দিস ইজ এ ম্যাঙ্গো। এইভাবে উইদাউট ইউজিং মাদার টাং এ স্টুডেন্ট ক্যান আন্ডারস্টুড দ্য ফ্যাক্ট। 3 নম্বর এবার সিচুয়েশন টেবিল মেথড অফ টিচিং ইংলিশ। এটা কি? এটা 3 নম্বর মেথড। দ্য সিচুয়েশন টেবিল মেথড টিচেস ইংলিশ বাই প্রেজেন্টিং ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস ইন রিয়াল অর ইমাজিনড সিচুয়েশনস। Students learn meaning through context, pictures, objects and actions instead of direct translation. ট্রান্সলেশন ছাড়া জিনিস দেখার মাধ্যমে, বোঝার মাধ্যমে এক্ষেত্রে স্টুডেন্ট শিখবে। কিভাবে? সিচুয়েশন টেবিল মেথড বলেছে। এখানে একটা টেবিল ধরা হলো, একটা ডাইনিং টেবিল নেওয়া হলো। টিচার একটা ডাইনিং টেবিল সামনে রাখলো, ক্লাসরুমে তার সামনে রাখলো এবং সেখানে সেই টেবিলের উপরে, ডাইনিং টেবিলে যা যা জিনিস থাকে টিচার সেগুলো সেখানে রাখলো, যেমন প্লেট, স্পুন, গ্লাস। এবার টিচার স্টুডেন্টকে দেখিয়ে বলল যে প্লেট উঠিয়ে বলল দিস ইজ এ প্লেট, চামচ উঠিয়ে বলল দিস ইজ এ স্পুন, জলের গ্লাস উঠিয়ে বলল আই ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য গ্লাস। এতে কি হলো? স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্সেস থ্রু দ্য সিচুয়েশন শোন অন দ্য টেবিল। টেবিলে শো করা সিচুয়েশন অনুযায়ী স্টুডেন্ট সেটা বুঝতে পারলো যে টিচার কি বলতে চাইছে। সে টিচারের বলা কথাগুলোর মানে বুঝতে পারলো, কিন্তু এক্ষেত্রে নট থ্রু দেয়ার মাদার টাং ব্যবহার করা হলো না। তাহলে সিচুয়েশন টেবিল মেথড কি? টেবিলের উপরে কোনো জিনিস রেখে সেগুলোকে শো করে বোঝানো যে আমি এটা বলতে যাচ্ছি। এই যে লাইনগুলো শিখলো একজন স্টুডেন্ট, দিস ইজ এ প্লেট, এই প্লেট ও কোনোদিনও ভুলবে না, কারণ ও ছবি দেখে বা একটা অবজেক্টকে দেখে সেটা চিনলো যে এটাকে প্লেট বলে, এবং এটা যে প্লেট এই কথাটাকে এইভাবে বলে যে দিস ইজ এ প্লেট। তাহলে এটা ছিল সিচুয়েশন টেবিল মেথড অফ টিচিং ইংলিশ। 4 নম্বর কি? বাইলিঙ্গুয়াল মেথড অফ টিচিং ইংলিশ। বাইলিঙ্গুয়াল কথার অর্থ কি? দুটা ভাষা। দ্য বাইলিঙ্গুয়াল মেথড অফ বোথ ইংলিশ অ্যান্ড দ্য স্টুডেন্টস মাদার টাং টু টিচ ইংলিশ। বাইলিঙ্গুয়াল মেথড কি ইউজ করে? ইংরেজিও ব্যবহার করবে এবং স্টুডেন্টের মাদার টাংও এক্ষেত্রে ব্যবহার করা হবে এই মেথডে পড়ানোকালীন। দ্য টিচার ইন্ট্রোডিউসেস নিউ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস ইন ইংলিশ বাট এক্সপ্লেন্স মিনিংস অ্যান্ড গ্রামার ইন দ্য মাদার টাং। নতুন শব্দ বা সেন্টেন্স ব্যবহার করবে টিচার ইংরেজিতে, কিন্তু তার মানেটা বোঝাবে বাংলায় বা মাদার টাঙে। দিস হেল্প স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড কুইকলি হোয়াইল স্টিল প্র্যাকটিসিং ইংলিশ। প্র্যাকটিস করতে করতে স্টুডেন্ট বুঝবে যে এই সেন্টেন্সটার মানে এটা কি। উদাহরণ দেখলে আমরা একটা ভালো করে বুঝবো। টিচার ধরো কোনো একটা ক্লাসরুমে টিচার বলল দ্য বয় ইজ রানিং। কোনো একটা সেন্টেন্স প্রথমে ক্লাসের সামনে টিচার বলল দ্য বয় ইজ রানিং। এবার এই সেন্টেন্সটা মানে তোমরা জানো কি? এই সেন্টেন্সটা মানে হলো ছেলেটি দৌড়াচ্ছে। তারপরে আফটার দ্যাট দ্য টিচার আস্কস ইন ইংলিশ। টিচার এবার ইংরেজিতে জিজ্ঞাসা করলো স্টুডেন্টদের উদ্দেশ্যে হু ইজ রানিং, কে দৌড়াচ্ছে। তখন ছেলেটা তো বাংলায় বুঝে গেল
মানে স্টুডেন্টরা তো বাংলায় বুঝে গেল যে ছেলেটা দৌড়াচ্ছিল, তখন সে তার সামান্য বুদ্ধি খাটিয়ে হয় ইংরেজিতে নয় বাংলায় বলবে যে হয় ছেলেটি দৌড়াচ্ছিল, নাহলে ইংরেজিতে সে বলবে দ্য বয় ইজ রানিং। এই যে দুটো ভাষা ব্যবহার করে যে মেথডে পড়ানো হয় সেটা হলো বাইলিঙ্গুয়াল মেথড অফ টিচিং ইংলিশ। দ্য এক্সপ্লেনেশন ইজ ইন দ্য মাদার টাং বাট প্র্যাকটিসেস ইজ ইন ইংলিশ। প্র্যাকটিস ইজ ইন ইংলিশ। আমরা এক্ষেত্রে এক্সপ্লেনেশনটা বাংলায় ব্যবহার করব, কিন্তু প্র্যাকটিসটা করব ইংরেজিতে। দ্য বয় ইজ রানিং, হু ইজ রানিং, স্টুডেন্টরা উত্তর দিবে দ্য বয় ইজ রানিং। অ্যান্সারটা ইংরেজিতে হবে, কিন্তু বাংলা ভাষাটা এখানে একটা সহায়ক ভাষা হিসেবে ব্যবহার করা হলো যাতে স্টুডেন্টরা সেই সেন্টেন্সটার মানেটা বোঝে। 5 নম্বর, অ্যাক্টিভ লার্নিং মেথড অফ টিচিং ইংলিশ। অ্যাক্টিভ লার্নিং মেথড অফ টিচিং ইংলিশটা কি? This method encourages students to learn by doing. Learn by doing এর মাধ্যমে স্টুডেন্টরা লার্ন করবে। ইনস্টিড অফ অনলি লিসনিং টু দ্য টিচার, শুধুমাত্র টিচারের কথা শোনাই না, স্টুডেন্টস অ্যাক্টিভলি পার্টিসিপেট থ্রু অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটির মধ্যে পার্টিসিপেট করবে, ডিসকাশনের মধ্যে পার্টিসিপেট করবে, রোল প্লে করবে, বিভিন্ন রোল হিসেবে মানে বিভিন্ন রোলে সে নিজেকে রোলটা প্লে করবে, অ্যান্ড প্রবলেম সলভিং, এবং বিভিন্ন সমস্যার সমাধান করবে। রোল প্লে তো আমরা জানি কাকে বলে। একটা গল্পে যে চরিত্রগুলো থাকে সেই চরিত্রগুলোকে সেই গল্পটা ভালো করে বোঝানোর জন্য অনেক সময় ইংরাজি ক্লাসরুমে বা অন্য ভাষার ক্লাসরুমে কথোপকথনের মাধ্যমে স্টুডেন্টদেরকে সামনে ডেকে এনে তাদেরকে বুঝিয়ে দিয়ে তাদের মাধ্যমে বলানো হয় যাতে গোটা ক্লাসটা বোঝে যে আসলে গল্পটাকে একদম লাইভলি রিপ্রেজেন্ট করা হয়। সেটাকে রোল প্লে বলে। এক একটা স্টুডেন্টকে এক একটা চরিত্রের রোল দেওয়া হয় আর কি। এক্সাম্পলটা কী হবে এক্ষেত্রে? এক্ষেত্রে স্টুডেন্ট একটা মার্কেটের রোল তৈরি করলো, যে একটা বাজারে বা মার্কেটে কিভাবে কথোপকথন চালাতে হয়। এক্ষেত্রে একটা মার্কেট এর মতো করে টিচার স্টুডেন্টকে শেখাবে। স্টুডেন্ট অ্যাক্ট অ্যাজ এ শপকিপার অ্যান্ড কাস্টমার। কোনো স্টুডেন্ট শপকিপার হলো আর কোনো স্টুডেন্ট কাস্টমার হলো। এবার স্টুডেন্ট এ জিজ্ঞাসা করলো, হাউ মাচ ইজ দিস অ্যাপেল? আপেলগুলো কত করে? অন্য একটা স্টুডেন্ট উত্তর দিল, ইট ইজ 20 রুপিস, এর দাম 20 টাকা। স্টুডেন্ট এ বলল, গিভ মি 2 প্লিজ, আমাকে 2টা আপেল দাও। তাহলে এটা অ্যাক্টিভিটির মাধ্যমেও শিখলো। একটা কাল্পনিক বাজার ক্লাসরুমের মধ্যে তৈরি করা হলো, যে বাজারে কিভাবে কথা বলতে হয়, কি কি সেন্টেন্স বলতে হয়, এবং তার উত্তরে দোকানিকে কি বলতে হয়। এই অ্যাক্টিভিটির মাধ্যমে স্টুডেন্টটা শিখলো যে কিভাবে ইংরেজিতে কথাগুলো বলতে হয়। এটা হলো লার্নিং বাই ডুইং। একদম পারফেক্ট মার্কেট সিচুয়েশন তৈরি করে নিয়ে মার্কেটে কিভাবে ইংরেজিতে কথা বলতে হবে সেটা টিচার এই মেথডের মাধ্যমে স্টুডেন্টদেরকে শেখালেন। স্টুডেন্ট ইউজ ইংলিশ অ্যাক্টিভলি ইনস্টিড অফ অনলি মেমোরাইজিং। এক্ষেত্রে শুধুমাত্র মনে করে করে তোরা বাড়ির থেকে পড়ে আসিস যে কিভাবে এই ডায়লগগুলো বলতে হবে বাজারে গেলে, শুধুমাত্র সেক্ষেত্রে মনে থাকবে না। ওরা যে ডাইরেক্ট একটা রোল প্লে করলো, এর মাধ্যমে জিনিসগুলো ওদের মাথার মধ্যে বসে যাবে। এটাই হলো অ্যাক্টিভ লার্নিং মেথড অফ টিচিং ইংলিশ। এবার নাম্বার 6, অডিও লিঙ্গুয়াল মেথড অফ টিচিং ইংলিশ। অডিও লিঙ্গুয়াল মেথড কি? দ্য অডিও লিঙ্গুয়াল মেথড টিচেস ইংলিশ থ্রু লিসনিং অ্যান্ড স্পিকিং ফার্স্ট। প্রথমে লিসনিং এবং স্পিকিংয়ের মাধ্যমেই এই মেথডটাকে ব্যবহার করে ইংরেজি শেখানো হবে। ইউজিং রিপিটেশন, ড্রিলস অ্যান্ড প্যাটার্ন প্র্যাকটিস, বারবার রিপিটেশন, ড্রিল করানো, প্র্যাকটিস করানো হবে। স্টুডেন্টস লার্ন বাই ইমিটেটিং কারেক্ট সেন্টেন্সেস। স্টুডেন্টরা বারবার বলতে বলতে সেন্টেন্সটাকে ঠিকমতো বলা শিখবে। অ্যান্ড প্র্যাকটিসিং দেম মেনি টাইমস আনটিল দে বিকাম হ্যাবিটস, এবং সেটাকে বারবার বলতে বলতে সেটাকে সেই সেন্টেন্সগুলোকে বা সেই ওয়ার্ডগুলোকে হ্যাবিটে পরিণত করবে। মাদার টাং ইজ নট ইউজড, এক্ষেত্রেও মাদার টাং ব্যবহার করা হবে না। যেমন এক্সাম্পল কি? রিপিটেশন বা প্র্যাকটিসের উদাহরণ বা ড্রিলের উদাহরণ। একজন টিচার বলল যে একটা পেন দেখে যে দিস ইজ এ পেন। স্টুডেন্ট রিপিটস, দিস ইজ এ পেন। টিচার বলল দিস ইজ এ পেন, স্টুডেন্টরাও বলল দিস ইজ এ পেন। টিচার বলল দিস ইজ এ বুক,
এটা একটা বই বা বুক, সেটা শুনে স্টুডেন্টরা আবার বললো দিস ইজ এ বুক। এবার টিচার বললো ব্যাগ দিয়ে বলো, ব্যাগ। এবার স্টুডেন্টরা বললো দিস ইজ এ ব্যাগ। এবার বললো টেবিল দিয়ে বলো, স্টুডেন্টরা বলবে দিস ইজ এ টেবিল। এইভাবে বারবার শুনে শুনে রিপিটিশন করতে করতে ওরা সেন্টেন্সগুলো কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়, কিভাবে দিস ইজ এ বুক থেকে দিস ইজ এ টেবিল বলতে হয়, এগুলো ওরা মানে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে বুঝবে। যে এটা যে দিস ইজ এ যদি পেন হয় তাহলে দিস ইজ এ বুকও হবে একইভাবে। স্টুডেন্টস লার্ন থ্রু কন্টিনিউয়াস স্পিকিং প্র্যাকটিস, বারবার বলতে বলতে স্টুডেন্টরা ইংরাজি বলাটা শিখবে। এটাই হলো অডিও লিঙ্গুয়াল মেথড অফ টিচিং ইংলিশ। নাম্বার 7, ল্যাঙ্গুয়েজ ইমার্শন মেথড অফ টিচিং ইংলিশ। এটা কি? দ্য ল্যাঙ্গুয়েজ ইমার্শন মেথড টিচেস ইংলিশ বাই সারাউন্ডিং স্টুডেন্টস কমপ্লিটলি উইথ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে স্টুডেন্টকে চারিদিকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে ঘিরে ফেলা হয়। এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ 1 মানে মাদার টাং, সেটাকে ইমার্শন করা হয়, বিসর্জন দিয়ে দেওয়া হয়, এর কোনো মাদার টাঙের কোনো ব্যবহার নেই। অল কমিউনিকেশন, ক্লাসরুম ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাক্টিভিটিস হ্যাপেন অনলি ইন ইংলিশ। প্রত্যেকটা কথাবার্তা, ক্লাসরুমে যা যা ইনস্ট্রাকশন দেওয়া হবে, অ্যাক্টিভিটি সবই পরিচালনা করা হয় ইংলিশ ভাষায়। সো লার্নার স্পিক আপ দ্য ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি। সুতরাং বারবার ইংরেজি শুনতে 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 সে ল্যাঙ্গুয়েজগুলোকে অ্যাডপ্ট করতে শুরু করে। কীরকম উদাহরণটা? ইন ক্লাস টিচার স্পিক্স অনলি ইংলিশ। ক্লাসে একজন ইংরাজি শিক্ষক শুধু ইংরেজিতে কথা বলছে। ওপেন ইউর বুকস প্লিজ, ওয়ার্ক ইন পেয়ার্স, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। স্টুডেন্টস মাস্ট রেসপন্ড ইন ইংলিশ। এক্ষেত্রে স্টুডেন্টকে বাংলায় উত্তর দিলে হবে না। স্টুডেন্ট কীভাবে উত্তর দিবে? আই প্লেড ফুটবল অর আই স্টাডিড। প্রথমে অসুবিধা হবে, আস্তে 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 টিচার প্রথমে উত্তরগুলো হয়তো বলে দিবে। এইভাবে প্রশ্ন তার উত্তর কি হয়, সেম প্রশ্নের উত্তর কীভাবে সেমভাবে অন্য উত্তর দিয়ে বলতে হবে, এগুলো স্টুডেন্ট শিখবে। দে লার্ন ইংলিশ বাই বিং ইমার্সড ইন রিয়াল কন্টিনিউয়াস ইংলিশ ইউজ। তারা রিয়াল মানে আসল ইংরাজি কথাগুলোই বলতে শিখবে, সেটাকে ট্রান্সলেট করে বলতে শিখবে না। এটাই হলো ল্যাঙ্গুয়েজ ইমার্শন মেথড অফ টিচিং ইংলিশ। একদম ইংরাজিতে ডুবে যাওয়া, বাংলা ভাষা বা মাতৃভাষা ভুলে গিয়ে ইংরাজিতে ডুবে যাওয়া, ইমার্সড। টোটাল ফিজিক্যাল রেসপন্স মেথড অফ টিচিং ইংলিশ। টোটাল ফিজিক্যাল রেসপন্স কি? শুধুমাত্র মানে শরীরটাকে ব্যবহার, শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে এক্ষেত্রে টিচার স্টুডেন্টকে শেখাবেন। দ্য টোটাল ফিজিক্যাল রেসপন্স মেথড টিচেস ইংলিশ থ্রু অ্যাকশনস। স্টুডেন্টস লার্ন বাই লিসনিং টু কমান্ডস অ্যান্ড ফিজিক্যালি রেসপন্ডিং টু দেম। এক্ষেত্রে টিচার অ্যাকশনের মাধ্যমে ভাষার ব্যবহার শেখাবেন। স্টুডেন্ট কী করবে? টিচারের কমান্ডগুলো শুনবে এবং তার মতো করে ফিজিক্যালি রিয়্যাক্ট করবে। মানে টিচার যা যা ফিজিক্যালি করছে স্টুডেন্টও তাই সেই অঙ্গভঙ্গিগুলোই করবে। দিস মেক্স লার্নিং ন্যাচারাল অ্যান্ড ফান। এতে যেমন আনন্দ পাবে স্টুডেন্টরা শিখতে গিয়ে, তেমন এটা স্বাভাবিক মনে হবে। স্পেশালি ফর বিগিনার্স, যারা ইংরাজি ভাষা নতুন নতুন শিখছে তাদের জন্য এটা অত্যন্ত ভালো। কীরকম এক্সাম্পল এটা হতে পারে? টিচার প্রথমে দাঁড়িয়ে দেখালো, মানে দাঁড়ানোর অ্যাক্টিং করলো, যে টিচার দাঁড়ালো এবং বললো স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ বলে স্টুডেন্ট স্ট্যান্ড আপ বলে টিচার দাঁড়ালো, তাহলে স্টুডেন্টরা বুঝলো যে স্ট্যান্ড আপ বললে দাঁড়াতে হয়। ওপেন দ্য বুক, টিচার নিজে বই খুলে দেখিয়ে দিল যে বইটা খোলো, নিজে বই খুললো। এরপরে পরের বার যখন সে ওপেন দ্য বুক বলল, তখন স্টুডেন্টরা টিচারকে দেখে শিখেছিল যে ওপেন দ্য বুক বললে বইটি খুলতে হয়, তখন স্টুডেন্টরাও নিজের থেকে ন্যাচারালি বইটা খুলবে। টাচ ইউর হেড, প্রথমে টিচার টাচ করলো, পরের বার যখন আবার বললো টিচার যে টাচ ইউর হেড, তখন স্টুডেন্টরাও টাচ করবে তাদের মাথাকে। স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং থ্রু মুভমেন্ট। এই যে মুভমেন্ট, শরীর চালনা, তার মাধ্যমে ভাষার ব্যবহার না করেই অঙ্গভঙ্গির মাধ্যমে স্টুডেন্টরা বুঝতে পারলো যে টিচার কি বলতে চাচ্ছে। এক্ষেত্রে কোনো ট্রান্সলেশনের প্রয়োজন হলো না। আর লাস্ট,
Dr. West new method of teaching English. Dr. West new method focuses mainly on reading skill. এই ডক্টর ওয়েস্টের যে টিচিং ইংলিশের নতুন মেথড সেটা শুধুমাত্র রিডিং স্কিলের উপরই প্রযোজ্য। ইট টিচেস ইংলিশ থ্রু এক্সটেন্সিভ রিডিং। এক্সটেন্সিভ রিডিং আমরা আগের দিন পড়েছিলাম যে শুধুমাত্র ক্রিটিক্যাল থিঙ্কিং না করে, বিষয়বস্তুর গভীরতায় না ঢুকে, শুধুমাত্র মজার জন্য যখন আমরা কোনো গল্প পড়ি বা কোনো টেক্সট লাইন বাই লাইন পড়ে যাই, তখন সেটাকে বলা হয় এক্সটেন্সিভ রিডিং। তাহলে কি বলেছে? ইট টিচেস ইংলিশ থ্রু এক্সটেন্সিভ রিডিং, সিম্পল ভোকাবুলারি অ্যান্ড রিপিটেড এক্সপোজার টু মিনিংফুল টেক্সট। স্পিকিং অ্যান্ড গ্রামার আর গিভেন লেস ইম্পর্টেন্স। স্পিকিং এবং গ্রামারের ক্ষেত্রে ইম্পর্টেন্স কম দেওয়া হয়। আন্ডারস্ট্যান্ডিং রিটেন ইংলিশ ইজ দ্য মেইন গোল। শুধুমাত্র যা লেখা আছে, রিডিং স্কিল আর কি, যা লেখা আছে সেটাকে পড়ে বোঝা, তার মানে বোঝাটার উপরই আসল লক্ষ্য দেওয়া হয়, আসল লক্ষ্য রাখা হয়। উদাহরণ কি? স্টুডেন্টস আর গিভেন এ শর্ট সিম্পল প্যাসেজ। স্টুডেন্টদেরকে একটা ছোট্ট সিম্পল প্যাসেজ দেওয়া হলো, রবি হ্যাজ এ স্মল ডগ, দ্য ডগ লাইকস টু প্লে। এবার স্টুডেন্টরা সেটা পড়লো, রিড করলো যে রবি হ্যাজ এ স্মল ডগ, দ্য ডগ লাইকস টু প্লে। দেন টিচার আস্কস ইজি কম্প্রিহেনশন কোশ্চেন। তারপরে টিচার সহজ কোশ্চেন জিজ্ঞাসা করলো যেগুলোর উত্তর ওরা দিতে পারে। হু হ্যাজ এ ডগ? স্টুডেন্ট উত্তর দিল রবি হ্যাজ এ ডগ। তাহলে কী হলো? স্টুডেন্ট পড়লো, পড়ার পরে সেটার মানে বুঝলো এবং বুঝে সেটার উত্তর দিল। এটা কিভাবে সম্ভব হলো? কারণ টিচার রিডিংয়ের উপর গুরুত্ব দিয়েছিল, অন্য কোনো কিছুর উপর গুরুত্ব দেয়নি। সাধারণভাবে পড়তে শেখানো এবং সাধারণ উত্তর দেওয়া, এটাই হলো এই মেথডটা। হোয়াট ডাজ দ্য ডগ লাইক টু ডু? ইট লাইকস টু প্লে। হ্যাঁ, রিডিং পড়া এবং তাকে সহজভাবে বোঝা, এটাই হলো এই মেথডের মূল বক্তব্য। স্টুডেন্টস ইমপ্রুভ ইংলিশ বাই রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং সিম্পল টেক্সট। এইভাবে প্রথমে সহজ টেক্সট পড়তে পড়তে স্টুডেন্ট সেটাকে বুঝলো এবং নিজেকে সমৃদ্ধ করলো। এরপরে তার লেভেল বাড়ানো হবে, এরপরে আস্তে আস্তে কঠিন দেওয়া হবে। এটাই হলো ডক্টর ওয়েস্টের নিউ মেথড অফ টিচিং ইংলিশ। তাহলে আমরা মেথডগুলো জানলাম, এগুলো তোমাদের আমি একটা পিডিএফ বানিয়ে দিয়ে দিচ্ছি এবং পরে তার থেকে এমসিকিউ দেবো, সেগুলো প্র্যাকটিস করবে বাড়িতে। তাহলে আমরা মোটামুটি ল্যাঙ্গুয়েজ লার্নিং থেকে শুরু করে অ্যাকুইজিশন, তারপরে তার বিভিন্ন সাবস্কিল, তারপরে মেথড অফ টিচিং ইংলিশ, এটুকু আমরা স্টেপ বাই স্টেপ এখনও পর্যন্ত শিখলাম। নেক্সট হলো অ্যাপ্রোচ। এটা ছিল মেথড, এরপরে আসবে হলো অ্যাপ্রোচ। কী অ্যাপ্রোচে ইংলিশ পড়ানো যেতে পারে।